আমন্ত্রণ ২১ রাতে। আমাদের আজকের বিষয় বিসিবি বিশ্বকাপ সাকিব, এরপর কি? আজকে আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটর রিয়াসাদ আজিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও সংগঠক ইমরোজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়াসাদ আজিমকে দিয়ে শুরু করতে চাই। রিয়াসাদ, লাইলাতুল গজব, গত রাতের ঘটনাকে বলা হচ্ছে যে লাইলাতুল গজব গেছে গত রাতে। এরপর আমরা দেখলাম যে সকালেই সেই গুজবটা আর কি ভিন্ন হয়ে গেছে। বিসিবি সভাপতি যথারীতি অফিস করেছেন। বিসিবি নিয়ে সম্প্রতি অনেক কথা হয়েছে, আপনি অনেক বেশি ভালো জানেন অন্যদের থেকে। আমি আপনার কাছে জানতে চাই আসলে বিসিবিতে কি হচ্ছে সাম্প্রতিক যে ঘটনা। বিসিবিতে এখন যে ঘটনাটা ঘটছে এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে অনেক ধরনের ভালো খারাপ সময় গেছে, বাট এরকম আনসার্টেনিটি কখনো ক্রিয়েট হয় নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিটিং ডাইরেক্টর ফিক্সিংয়ে জড়িত, এরকম রিপোর্ট আসছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সিটিং ডাইরেক্টর তিনি তার ডিরেক্টরশিপ ছেড়ে তিনি বলছেন যে আমি পদত্যাগ করলাম, আমি বিসিবির সাথে নেই। এবং বিহাইন্ড দ্য রিজন যেটা কাজ করছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অন্য যে পরিচালকরা রয়েছে তাদের সাথে তাল মেলাতে পারছে না। ইশতিয়াক সাদেকের কথা আমি বলছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা ডিরেক্টলি ক্রিকেটারদের সাথে লেগে যাচ্ছে। মানে কোনো ধরনের থাকে না যে উস্কানি ছাড়া হুট করে আপনি সাকিব ইস্যু নিয়ে আসলেন, যে কোনো সাংবাদিক প্রশ্ন করলো না সাকিবের ব্যাপারে, কিন্তু এখানটায় বসে আমি বলে দিচ্ছি সাকিবকে আমরা এখন বাংলাদেশ দলে চাই। ঠিক একইভাবে উস্কানি ছাড়া আপনি একজন ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন, কারণ আপনি আলোচনায় থাকতে চান। এই যে গুন্ডামি মাস্তানি, পাড়ার মাস্তানদের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিছু কিছু ডিরেক্টর যেভাবে রোল প্লে করছে, এটা নিঃসন্দেহে অন্তত বুলবুল ভাই তো মানে ভদ্র মানুষ, তাকে তো একটা বড় ধরনের বিব্রতকর অবস্থায় ফেলে। কেন তারা কিভাবে এটা করছেন? মানে তারা তো কিভাবে করছেন এটা ভাই আমরা তো সামনেই দেখছি কিভাবে করছেন, তাই না? হুমকি ধুমকি, একবার বলছেন অমুকের বাংলাদেশের ক্রিকেটে জায়গা নেই, তারপর আবার বলছেন তাকে ছাড়া আমাদের ক্রিকেট চলবে না। নারী ক্রিকেট ইস্যু নিয়ে যখন শুরু হয়েছিল তখন বলা হলো একজন সাবেক ক্যাপ্টেনকে সে তো আমাদের কেউ না। সো এই জিনিসগুলো তো হচ্ছে, বিষয়গুলো নিয়ে আপনি কাজ করেছেন, আমি সে বিষয়ে আপনার কাছে জিজ্ঞেস করবো নারী ক্রিকেট নিয়ে, কিন্তু তার আগে আমি বিসিবির বিষয়গুলোই আসলে মানে বিসিবির বিষয়টা হচ্ছে যে নাও ইটস আউট অফ কন্ট্রোল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যিনি, আমরা যেটা শুনলাম, তিনি কিন্তু গতকাল বিমানবন্দর পর্যন্ত গিয়েছে বলে এখন পর্যন্ত আমার কাছে যে খবরটা রয়েছে, এবং তারপরে তিনি ফিরে এসছেন। এখন তাকে যে পরের দিন সকালবেলা দেখা গেল, মেইন স্ট্রিমের এতগুলো মিডিয়া ভুল নিউজ করার কোনো সুযোগ নেই। যদি আমি ইন্ডিপেন্ডেন্টলি একটা নিউজ করলাম, সেটা নিয়ে আপনি বলতে পারেন যে রিয়াসাদের নিউজটা ভুল, ভুয়া। অন্য আরেকটা পার্টিকুলার মিডিয়া একটা নিউজ গেল, যে সেটাকে আপনি বলতে পারেন। বাংলাদেশের মেইন স্ট্রিমের এতগুলো মিডিয়া উইদাউট বিইং শিওর রিগার্ডিং হিজ ডিপার্চার ফ্রম বাংলাদেশ, এটা ভুয়া নিউজ ছিল না। উনি এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছেন, বাট হি কেম ব্যাক। এখন কেন তিনি ফিরে আসলেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হতে পারে তার কাগজপত্র সংক্রান্ত জটিলতা, যেটার পসিবিলিটি ইজ ভেরি লো। আবার এটাও হতে পারে যেহেতু তার ফ্লাইটটা মিড নাইটে ছিল এবং তার আগেই স্প্রেড আউট হয়েছে যে আমিনুল ইসলাম বুলবুল ইজ গোয়িং টু অস্ট্রেলিয়া উইদাউট হ্যাভিং হিজ রিটার্ন টিকিট টু বাংলাদেশ। সো ওই জায়গায় উপর মহল থেকেও একটা নির্দেশনা আসতে পারে যে এই মুহূর্তে তুমি যেও না, কারণ বাংলাদেশের ক্রিকেট এই অবস্থায় যে চলছে, যে ওয়ার্ল্ড কাপ খেলছি না, ক্রিকেটারদের সাথে ঝামেলা, বোর্ড প্রেসিডেন্ট চলে যাচ্ছে, বিপিএল এর মাঝখানে স্ট্রাইক করছে, ফিক্সিং এ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর জড়িত, এতগুলো ঘটনার মাঝখানে যদি বোর্ড প্রেসিডেন্ট আবার বাংলাদেশ ক্রিকেটে না থাকে বা একটা আনএভেলেবিলিটি তৈরি হয়, এটা তো তাকে যারা বসিয়েছে বা তার যারা পেছনে ব্যাক করছে তাদের জন্য বিব্রতকর। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় সরে এসছে। তিনি তো টি-20 খেলতে চেয়েছিলেন, টেস্ট ম্যাচের মধ্যে কেন গেলেন? কারণ টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলছে না দেখে আমার কাছে মনে হয় যে বুলবুল ভাই এখন তার টি-20 ইনিংসটাকে লঙ্গার করছে, যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলছে না। সো আমাদের তো কারো না কারো টি-20 খেলা দেখা দরকার। সো বুলবুল ভাই নিজেই নেমে পড়েছে আমার কাছে মনে হয়। আমি ইমরোজ ভাইয়ের কাছে আসতে চাই। আমরা রিয়াসাদের কথা শুনছিলাম। ইমরোজ ভাই, আপনি আসলে কিভাবে দেখছেন সাম্প্রতিক বিসিবির যে অস্থিরতা, যে বিষয়গুলো উঠছে, সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটি কি আসলে ওঠার কথা ছিল কি? আমরা এসব দেখতে চাই না, শুনতে চাই না। না, আসলে যাকে অনেক কিছুই তো আমরা চাই না দেখতে, বাট সেগুলাই হচ্ছে। এবং যেই কারণেই হচ্ছে হয়তো বা যে খবরগুলো যখন আসে তখন আমরা বিভিন্নভাবে এটা পাই। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে বিভ্রান্তিকর খবরও অনেক আসে, এবং সেখান থেকে যখন উই ফ্রেম আউট আওয়ার মাইন্ড, উই আর ডিভাইডেড নাও। আমরা একটা বলছি যাওয়া উচিত ছিল, আরেকজন বলছি ঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাট আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন, কেউ বলছে না যে ভারতের সিদ্ধান্ত ওয়াজ রং। তারা কিন্তু সব এক। তো ওইখানে 120-25 কোটি লোক, তারা যদি এক হতে পারে, আমরা অনলি 20 কোটির মতন মানুষ, আমরা এক হতে পারি নাই। আমরা উই আর ডিভাইডেড বিকজ আমরা আমাদের দেশটাকে ওন করার থেকে অন্য দেশটাকে বেশি বোধহয় নিজের মনে করি। আমার কাছে এরকমটা মনে হয়েছে। আমাকে অনেক হয়তোবা
না, আমাদের শান্তিটা হচ্ছে আমরাও খেলবো না, পাকিস্তানও খেলবে না, তার মানে আমরা জিতে গেছি। আমরা জিতে গেছি। মানে ব্যাপারটা অনেকটা এরকম। তো ওই কারণে হচ্ছে যে আমরা অন্যের কষ্টে আমরা খুশি হই, আবার অন্যের খুশিতেও আমরা খুশি হই। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা আমার নিজেদেরকেই হারিয়ে ফেলেছি। এবং রিয়াসাত যেরকমটা বলছিল না যে পুরা বিসিবিটাতেই এখন অনেক রকমের অনেক দোদুল্যমান অবস্থা, একটা বিশৃঙ্খলা চলছে। এই কারণ কি, আমি এই বিষয়গুলোই আসলে আপনাদের ফার্স্ট দুজনের কাছ কারণ থেকে হচ্ছে জানতে চাই যে সাংগঠনিক অবস্থা এরকম কেন হচ্ছে? ফার্স্ট কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আপনি বিশ্বের কোনো ক্রিকেট বোর্ড পাবেন না যেখানে তাদের স্পোক্স পারসন ছাড়া এনিবডি টক্স। এখানে এভরিবডি টক্স এক্সেপ্ট দ্য স্পোক্স পারসন। আপনি দেখবেন সবাই কথা বলে, আমরা বিসিবির প্রত্যেকে যেখানে আছে ক্যামেরা, উই আর ভেরি, মানে কি বলবো, আমরা ওই যে ফটোজেনিক বলি না, আমরা ওই যে ক্যামেরা হ্যাপি টাইপ পারসন। ক্যামেরা দেখলে আমরা দাঁড়িয়ে যাই কথা বলার জন্য। এটি বোধহয় আমাদের সব ক্ষেত্রেই আমাদের এই হতে পারে। আমি অন্ততপক্ষে বিসিবির মতন একটা সংস্থা যেটা আমাদের সবার গর্বের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, ওয়াই উই অল শুড বি টকিং। আমি ধরেন অনেক সুযোগ হয়েছে, অনেক সময় বলেছি দেখেন আপনাদের একটা ডুজ অ্যান্ড ডোন্টস থাকা উচিত। এভরিবডি শুড নট বি, ইভেন আই এম দি বেস্ট ম্যান ইন দি বোর্ড, if not authorized, I should not go in front of the camera and talk, because এটা আগেও হয়েছে। ক্রিকেট অপারেশনে এক কথা বলছেন, কোচ আরেক কথা বলতেছেন। ক্রিকেট অপারেশনের ডেপুটি এক কথা বলছেন, সাথের আরেকজন যে রিলেটেড সে আরেক কথা বলছে, মানে দে আর নট হ্যাভিং এনি কোঅর্ডিনেশন। তার মানে এই জায়গাটায় আমরা যখন যাচ্ছি, উই হ্যাভ টু গো অ্যান্ড ফিক্স আপ থিংস, এবং আমরা একসাথে থাকার একটা পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশটা তৈরি করতে হলে আসলে সুস্থভাবে আপনাকে ইলেকশনটা করে যাওয়া উচিত ছিল। তাইলে যে সব ঠিক হয়ে যাবে তেমনটা আমি বলছি না, ওই সময় গোলমাল হতে পারে, বাট পরিবেশটাই কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি। আমি রিয়াসাদের সাথে মিলিয়ে বলবো যে বুলবুলের পরিস্থিতি থেকে আমার আসলে সত্যিকার অর্থে খারাপ লাগছে। কারণটা হচ্ছে আমরা ভুল করে যাচ্ছি, বুলবুল মাপ চেয়ে যাচ্ছে সবার জন্য। দিস ইজ নট এক্সপেক্টেড। হোয়াই শুড এ প্রেসিডেন্ট অলওয়েজ স্টার্ট, মানে কন্টিনিউ টু বেগ অ্যাপোলজি ফর আদার্স মিস্টেক্স? তার মানে হচ্ছে আমাদেরকে তো ঘর সামলাতে হবে আগে। আমরা তো উই আর নট ডুইং। এই যে এখন যেরকম কথা আসছে, উই হ্যাড নট বিন ভেরি ডিপ্লোম্যাটিক, আমরা ডিপ্লোম্যাটিক ছিলাম না, আমরা একদম নো পয়েন্ট অফ রিটার্নে চলে গেছি। এগুলো আসার কারণটাই হচ্ছে আমরা সঠিকভাবে প্রবাবলি কাজগুলোকে উপস্থাপন করতে পারি না। কার করার কথা, কেমনে করার কথা। ধরুন আমি আগে অনেক জায়গায় বলেছি, আমার মনে হচ্ছে যে সরকার যখন এটাতে ইনভলভ হয়ে যায় ডাইরেক্টলি, যেটা সরকার হচ্ছে আমাদের ত্রাণকর্তা, যে কোনো বিপদ হলে ওনারা উদ্ধার করবেন। ওনাদের এজেন্সিস, ওনাদের অথরিটি, ওনার ডোমেইন ইজ মাচ বিগার দেন দি ক্রিকেট বোর্ড। সেই জায়গাটাও কিন্তু আমরা দেখলাম যে ওনারাই প্রথম বলে দিল আমরা যাচ্ছি না। তো ক্রিকেট বোর্ডের আর করার কি আছে? কিছুই করার নাই। দেয়ার ইজ নো প্লেস ফর বাফারটাই তো নাই। তো এখন আপনাকে সরকার ওইখানে যদি স্ট্যান্ড করতে চায়, তো সরকারকেই ওইখানে থাকতে হচ্ছে আমরা যাচ্ছি না। দ্যাট মিনস অনলি অল্টারনেটিভ শ্রীলঙ্কায় নাও, আমরা কোনো অপশন নেই না। আমি বলছি না যে আমাদেরকে যদি বলতো চেন্নাইতে খেলা নিয়ে যাবে, আমাদেরকে বলতো যদি মনে করেন আমি অরুণাচলে খেলা নিয়ে যাব কোনো এক জায়গায়, সেখানে গেলেও আমরা যেতাম, বাট আমরা তো কিছু জিনিস এনশিওর করতে পারতাম। উই কুড ডিসকাস। এই ডিসকাসের জায়গাটা আমাদের বোর্ড প্রধানকে দেওয়া হয়েছে কিনা স্কোপটা, আই এম নট ভেরি শিওর। এবং এখন উনি যেই পরিস্থিতিতে উনি আছেন, ওনাকে এই ব্যাপারে সঠিকভাবে সাজেশন দেওয়ার মতন ওই রকম অভিজ্ঞ মানুষজনও তার পাশে আসে কিনা, এটাও আমার একটু সন্দেহ আছে। এবং সেই জায়গাটা থেকে কাদেরকে নিলে উনি কাজ করতেন, কাদেরকে নিয়ে কাজ করা উচিত ছিল, এইটা আমার বক্তব্য একরকম হবে, রিয়াসাতের বক্তব্য আর একরকম হবে, আমি বলতে চাই না। বাট যেটা করা উচিত ছিল, পরিবেশটা এরকম হওয়া উচিত ছিল, উই আর ইউনাইটেড, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, এইভাবে করব, দিস ইজ মাই ফেজ 1, দিস ইজ ফেজ 2, ফেজ 3, আলটিমেটাম এই। কারণ আমার এই পরিস্থিতিতে ধরেন আমরা জানতাম কি হতে পারে, আমাদেরকে বের করে দিবে, আমাদের শিফট করবে না, আমাদেরকে অর্থদণ্ড দিতে পারে, আমাদেরকে এরপরে এফটিএতে আমাদের যেই খেলাগুলো আছে সেখানে কিছুটা করবে। বিকজ আমাদের তো দাদারা তো অনেক স্ট্রং, আপনাকে এটা মেনে নিতে হবে। বিকজ এইখানে এই সাবকন্টিনেন্টে দিস ক্রিকেট ইজ রিলিজিয়াস, দিস ক্রিকেট ইজ দি মোবিলাইজিং ফ্যাক্টর ফর মেনি ইস্যুস। এইটা শুড হ্যাভ বিন দি ইনস্ট্রুমেন্ট ফর পিস। জি, ইনস্টেড উই হ্যাভ মেড ইট ওয়েপনাইজড। এই ক্রিকেটটাকে ওয়েপনাইজ করেছি আমরা এই সাবকন্টিনেন্টে, এবং ওই কারণেই পাকিস্তান ভারতে যাবে না, ভারত পাকিস্তানে যাবে না, এখন অ্যাড হয়ে গেলাম আমরা। তো এটা কি দাঁড়াচ্ছে, এই ক্রিকেটটাকে আমরা অস্ত্র হিসাবে ব্যবহার করছি, যার জন্যই নমনীয় জায়গাটা নাই। এখন সবাই রিজিড, ইউ অ্যাকসেপ্ট অর ইউ গেট দি ফায়ার, দ্যাটস হোয়াট ইজ গোয়িং অন। জি ইমরুজ ভাই, আপনার কাছে আমি আবার আসবো। আমি রিয়াসাদের কাছে আসতে চাই। রিয়াসাদ, ইমরুজ ভাই বলছিলেন যে এটা হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি।
এর কারণ কি? পেছনে কি আসলে অদৃশ্য কোনো বিষয়ে না, কাজ মানে করে কি সবচেয়ে বড় আসলে? ব্যাপার কি, মানে আমরা ওই যে বললো ইমরোজ ভাই যে কথাটা বললো, আমি যদি একটু শর্টকাট করে বলার চেষ্টা করি, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানুয়ারির 4 তারিখে যখন মুস্তাফিজ কেন্দ্রিক ইস্যুটা ক্রিয়েট হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এতটা রিল্যাক্টেন্ট ছিল, কারণ আমি ওই সময় সিলেটে কাভার করছিলাম বিপিএল। ক্রিকেট বোর্ডের মিনিমাম 7 থেকে 8 জন ডিরেক্টর দে ওয়ার স্টেইং অ্যাট সিলেট দ্যাট টাইম। তারা সকালে মানে ব্রেকফাস্টের টাইমে যখন এরকম একটা ব্রেকিং এলো, তারা সিলেটেই থেকে গেল। আপনি তো আপনার হেডকোয়ার্টারে ব্যাক করবেন, রাইট? আপনি এখানটায় এসে মিনিস্ট্রির সাথে অন্য যে ইম্পর্টেন্ট অর্গানগুলো রয়েছে তাদের সাথে আপনি একটা সমন্বয় করার চেষ্টা করবেন, অ্যান্ড দেন আপনি একটা প্রতিক্রিয়া জানাবেন। নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানাতে হবে, কারণ মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কন্ট্রাক্টেড ক্রিকেটার। এখান থেকে এনওসি নিয়েই তারা আইপিএল খেলার কথা ছিল। সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান যিনি বুলবুল ভাই সহ অন্য যারা ছিল, তারা সিলেটেই থেকে গেল, ওই রাতটাই থেকে গেল। ওখানটায় তারা কি মিটিং করলো সিটিং করলো আমরা জানি না, এবং সেটা সিলেটের রিজিওনাল একটা কি প্রোগ্রাম, সেটার জন্য তাদের থেকে যাওয়া লাগলো। মানে কি বাংলাদেশের ওনারা কি বিশ্বকাপ, গুরুত্ব বাংলাদেশের বুঝতে পারেননি মুস্তাফিজ নাকি? ইস্যু বুঝতে তারা যদি না পারে, তারা বোর্ডে আছে কেন? বুঝতে না পারলে ক্রিকেট বোর্ড থেকে রিজাইন করুক। রিজাইন করেছে না ইশতিয়াক ভাই, এদের সাথে কোপ আপ করতে না পেরে, তো তারাও রিজাইন করুক। তাদেরকে তো এমন কেউ বলে না যে হাত পা ধরে যে ভাই আপনার টাকা লাগবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি থেকে গেলেন সিলেটে, তারপরে যখন থেকে গেলেন, যখন আপনার দিক থেকে প্রপার কোঅর্ডিনেশনটা হলো না, সিলেট থেকে ভাই ঢাকায় কোঅর্ডিনেশন হয় না, কারণ বাজার থেকে মতিঝিলও হয় না, ওই মতিঝিল যাওয়া লাগে। আমি বুঝাতে পারছি, বড় ট্রানজাকশন করতে গেলে হেড অফিসে যাওয়া লাগে ফিজিক্যালি থাকে। ডেফিনেটলি। সেই জায়গায় তখন ক্রীড়া উপদেষ্টা মোটামুটি রাত 9টা 9:30 দিকে স্ট্যাটাস দিয়ে দিল যে বাংলাদেশ ইজ নট গোয়িং টু ইন্ডিয়া টু প্লে দ্য আপকামিং T20 ওয়ার্ল্ড কাপ। এটা কিন্তু একটা স্টেটের স্টেটমেন্ট হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তার সাথে আলোচনা করেছিল? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি পাকিস্তান যেমন বিভিন্ন ABCD পরিকল্পনার কথা বলছে, বুলবুল ভাইকে একবারের জন্য সেই 4 তারিখে বলেছিল আমাদের বিকল্প পরিকল্পনা রয়েছে? না, আমরা এই শুনি। যে হারিনেসটা আমরা দেখলাম এবং পপুলিস্ট ডিসিশন নিতে দেখলাম, এখানটায় তো পুরো দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আপনার যদি নাজমুল হাসান পাপন এরকম একটা কমেন্ট করতেন যখন তিনি স্পোর্টস মিনিস্টার এবং বিসিবি প্রধান দুইটাই ছিলেন, একসেপ্টেবল। কিন্তু আসিফ নজরুল স্যার তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে অ্যাফিলিয়েটেড না, দায়িত্ব পেয়েছেন 1 মাস আগে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বটা তো হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তার সাথে আগে কোঅর্ডিনেট করা, এবং এটার ব্যাপারে স্টেটমেন্টটা কি হতে পারে, কনসিকুয়েন্স কি হতে পারে, না বললে সেটাই যে না হয়ে যাবে, হাঁ করতে গেলে আপনি কতটা ডিফিকাল্টিসের মধ্যে পড়তে পারেন। বুলবুল ভাই তো ফেইল করেছে এখানটায়। সো এই ফেইলিওরটা আলটিমেটলি বাংলাদেশকে ভুগিয়েছে। আই এম নট টেলিং দ্যাট উই হ্যাভ টু গো টু ইন্ডিয়া টু প্লে দ্য ওয়ার্ল্ড কাপ, বাট আই এম টেলিং যে আপনি যখন বলবেন যে আপনি ইন্ডিয়ায় খেলবেন না, আপনি প্ল্যান বিতে বলছেন আপনি ওয়ার্ল্ড কাপ খেলবেন, আপনি প্ল্যান সিতে বলছেন আপনি শ্রীলঙ্কায় খেলবেন, সো আপনি প্ল্যান এ ইন্ডিয়ায় খেলবেন না, সেটাকে বাস্তবায়ন করার জন্য ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি আপনার স্ট্রেংথ নিয়ে প্ল্যান বি এবং সিতে রয়েছেন। আজকে যদি বাংলাদেশের খেলা পৃথিবীর যে কোনো জায়গায় হইতো, যে কোনো জায়গায় এক্সেপ্ট ইন্ডিয়া, আপনারা কি ক্রিকেট বোর্ডকে প্রেজ করতেন না? ইমরোজ ভাই বলতেন না ক্রিকেট বোর্ড ভালো কাজ করেছে, ডিপ্লোমেসিতে সফল? 100%। এখন যখন আপনি ডিপ্লোমেসিতে ব্যর্থ হয়েছেন, বাংলাদেশে খেলা শিফট করতে পারেন নাই, এই ওয়ার্ল্ড কাপকে আপনি মানে সরে আসলেন ওয়ার্ল্ড কাপ থেকে। বাংলাদেশের ইতিহাসে 99 পর প্রথম একটা ওয়ার্ল্ড কাপ আমরা খেলতে পারছি না ডিসপাইট বিইং কোয়ালিফাইড। এই ব্যর্থতার দায়িত্ব বিসিবিকে নিতে হবে। আপনি যদি ভেন্যু সরাতে পারতেন, সেই সফলতা যদি আপনি নিতেন, আপনি যদি ডিপ্লোম্যাটিক ওয়েতে বিশাল কিছু হয়ে যেতেন, তাহলে তো আপনি যে ব্যর্থ হলেন, আপনি যে ভেন্যু সরাতে পারলেন না, আপনি যে 14-2 ভোটে হেরে গেলেন, এই ব্যর্থতার দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বুলবুল ভাই এই কথা বলে না কেন? অবশ্যই এটি একটি প্রশ্ন। আমি আবার ইমরুজ ভাইয়ের কাছে আসতে চাই। ইমরুজ ভাই, এই অবস্থা তো আর একদিনে তৈরি হয়নি, নিশ্চয়ই পেছনে অনেক দিন গেছে, সময় গেছে। মানে কনসিকুয়েন্সটা কি আসলে? আমরা এখন সামনে কি দেখতে পাচ্ছি? এরপর কি কনসিকুয়েন্সটা মানে আমাদের ভবিষ্যৎটা কি? দেশের ক্রিকেট আসলে কোন দিকে যাচ্ছে? কনসিকুয়েন্সটা হচ্ছে কি, ফার্স্ট থিং হচ্ছে আমরা যে কোনো খেলায় হারার পরেই বলি আমরা শিক্ষা নিলাম, বলি না? আমরা সবসময় এখানে কি বলেছি। সেই সুযোগটা আছে? না, আমরা বলে থাকি এবং আমরা সামনে ভালো খেলবো। তো আই হোপ যে ফার্স্ট থিং ইজ দ্য মিস্টেক ডান বাই বিসিবি অ্যান্ড দি হোল সিস্টেম, এটা থেকে আমরা একটা শিক্ষা নেই কীভাবে অ্যাপ্রোচ করা দরকার। এবং আমাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু কোনো ডাইরেক্টরেরও নাই, আমারও নাই, যে হাউ টু হ্যান্ডেল দিস। এই পুরা ক্রিকেট যে কর্মযজ্ঞটা আছে ইন্টারন্যাশনালি, এটা কাজ করতে করতেই মানুষ শিখে। তো সেই জায়গাটা থেকে আমরা বলবো আমরা হয়তো কোনো জায়গায় অপরিপক্কভাবে হ্যান্ডেল করেছি। তবে আমাদের আমিনুল ইসলাম বুলবুল, উনি তো আইসিসির সাথে বহুদিন থেকে কর্মরত, কোনো না কোনোভাবে আইসিসির এই জিনিসগুলো জানেন, এবং কোনো একটা জায়গায় আমরা হয়তো বা ডিপ্লোমেসিতেও একটু ফেল করেছি। আমি যেরকম রিয়াসাত বলছিলেন যে আমরা 14-2 ভোটে হারলাম বা 14-1 ভোটে হারলাম, সেই জায়গাটার থেকে আমি বলবো এটা অনলাইন ভোটিং হয়েছে কিনা, এটা ডাইরেক্ট ভোটিং হয়েছে কিনা আমরা জানি না। যদি অনলাইন ভোটিং হয়, আপনাকে বুঝতে হবে মোস্ট অফ দি ক্রিকেট বোর্ড তারা কিন্তু অনেক সময়
ভারতীয় ক্রিকেট বোর্ডের ছত্রছায়ায় বেঁচে থাকেন। তো তারা হয়তো এক্সপোজ হতে চায় না কারা ভোট দেয়। যখনই আপনি কনসিল ভোটিং হবেন তখন কিন্তু আপনি শুধু লিখবেন ইয়েস নো, কে দিয়েছে কেউ জানে না, বাট আমরা আন্দাজ করতে পারবো কারা দিয়েছে। সেই জায়গাটা আমরা একবার ফেল করেছি এবং আমার মনে হয় আমরা দেখি নাই যে বিসিবির কোনো কন্টিনজেন্ট বলেন বা কোনো রিপ্রেজেন্টেটিভ দে হ্যাভ ভিজিটেড আদার কান্ট্রিজ, আমরা এই ফেস করছি, উই নিড ইউর সাপোর্ট। আপনি হয়তো তারপরেও ফেল করতাম, বাট অ্যাটলিস্ট উই কুড হ্যাভ সেড যে আমরা গেছি। এখন কার সাথে টেলিফোনে কথা বলেছেন, জুমে কথা বলেছেন, সেটা আমরা জানি না। এটা যদি ওনারা করে থাকেন তাইলেও বলবো দে হ্যাড অ্যান এফোর্ট। এবং আমরা কোনো জায়গায় এখন পর্যন্ত আমরা ভারতীয় দল বা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড দলের মতন অতটা পরিপক্ক ফাইনাল হয়নি। পাকিস্তানের মতন একটা ঐতিহ্যবাহী দলকেও কিন্তু নড়বড়ে অবস্থায় থাকতে হয় কোনো কোনো জায়গায়, বিকজ অফ দেয়ার রিসেন্ট পারফরমেন্স অ্যান্ড দেয়ার পলিটিক্যাল সিচুয়েশন। তো আমাদেরও কিন্তু পারফরমেন্স এভারেজ, বা টি-20 ওয়ার্ল্ড কাপে 20টা দলের ভিতরে আমরা কিন্তু 8ম দল। আপনি আমাদেরকে ছেটে দিলেন, আপনি নিচ্ছেন হলো 22 নম্বর 21 নম্বর দলটাকে। পাকিস্তানও যদি যা গুজব শোনা যাচ্ছে, ইনকেস তারা কোনো একটা ডিসিশন নিয়ে নেয় যাবে না, তাহলে 22 নম্বর দলটা ওয়ার্ল্ড কাপে খেলবে। তো গ্লোবালাইজেশন যখন আপনি করতে যাচ্ছেন, সেই জায়গাটা যদি আপনি মনে করেন যে দলগুলা এই পর্যন্ত উঠে এসছে তাদেরকে ছেটে দিচ্ছেন, এটা গোয়ার্তমি পানা। যারা করেছেন তারা দে ওয়্যার অলসো নট ফ্লেক্সিবল, তাদেরও একটা গেছে। আমি একটা জাস্ট কোইন্সিডেন্টাল একটা পয়েন্ট দেখেন, ওয়ার্ল্ড কাপ শুরু হবে 7ই ফেব্রুয়ারি, শেষ হবে 8ই মার্চ, আইপিএল শুরু হচ্ছে 15ই মার্চ। ওয়াই বিসিসিআই হ্যাড টু ডিক্লেয়ার মোস্তাফিজকে আমাদের দরকার নেই, কারণ এই কারণ সোশ্যাল মিডিয়া অনেক প্রেশার, অমুক হচ্ছে, হুমকি আছে। আপনি কি মনে হয় না এটাতে কোনো একটা হিডেন এজেন্ডা ছিল? আমার তো মনে হয়। আমি তো ওয়ার্ল্ড কাপের পরেও বলতে পারতাম আপনারা যদিও সেফ, বাট পিপুল চাচ্ছে না কেকেআরে আসতে, কিন্তু তাদের এজেন্ডা তো আরেকটা ডিফারেন্ট। কেকেআরের মালিক 3 জন, বাট একজনের নাম বারে বার আসতেছে। পশ্চিমবঙ্গে ওইখানে ইলেকশন আছে, এটাতেও কোনো ইনফ্লুয়েন্স, তাদের অনেক নিজস্ব অ্যারেঞ্জমেন্ট আছে, সেটাতে হয়তো বা প্রপটা ছিল আমাদের মোস্তাফিজ। এই জন্য রিয়াসাত যেটা বললো যে এই ঘটনাটা যখন শুনলেন, আপনার তো এটা বিবেচনায় নিয়ে কিভাবে রিয়্যাক্ট করবেন সেটা করা উচিত ছিল। সেই কারণে ডাইরেক্ট কথা বলতে পারতেন, আর অনেক কিছু বলতে পারেন, বাট যেটা রিজিড হয়ে গেলাম, দেয়ার ইজ নো ফ্লেক্সিবিলিটি, ওই জায়গায় এসে তার কোনো দেয়ার ওয়াজ নো পয়েন্ট টু রিটার্ন। ওখানে আমাদের একটাই অপশন, আমাদেরকে খেলতে গেলে শ্রীলঙ্কায় দিবেন। আমি এই রিয়াসাতের মতন অ্যাগ্রি করি। আমি নিজে যেতে চাই না ইন্ডিয়াতে, আমি খেলতেও চাই না। যেভাবে আমাদেরকে ইনসাল্ট করা হয়েছে, যেই সিকিউরিটি থ্রেট আছে, সাংবাদিক, আমাদের দর্শক এবং সবাই, কারণ আমাদের গত ওয়ার্ল্ড কাপে যারা ইন্ডিয়ায় গেছেন তারা কিন্তু নিগৃহীত হয়েছেন অনেকেই, অনেক জায়গায়। সবাই হয়েছেন তেমনটা বলবো না, বাট অনেক জায়গায় হয়েছেন। সেরকম পরিস্থিতি আমরা ফেস করতে চাই না, সেটাও তো আমাদের থ্রেট। ধরেন আরেকটা উদাহরণ যদি দেই, বাংলাদেশ থেকে তো এখন ইন্ডিয়া ডিক্লেয়ার করেছে দিস ইজ উইদাউট ফ্যামিলি স্টেশন ফর দি ডিপ্লোম্যাটস, বাট আমেরিকান ফ্যামিলি তো এখানে আছে, ব্রিটিশ ফ্যামিলি এখানে আছে। তার মানে উই আর নট আন্ডার থ্রেট, ইট ইজ দেয়ার অ্যাসেসমেন্ট যে আমাদের লোকজন নিরাপদ না, সো এটা নন ফ্যামিলি স্টেশন হিসেবে ডিক্লেয়ার করে, সম্ভবত খবরের অনুযায়ী তারা ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে। ভারতীয় দূতাবাসের অনেকেই ফ্যামিলি রাখছেন না, নন ফ্যামিলি স্টেশন ডিক্লেয়ার। বাট অন্যান্য যে এমবেসিগুলো আছেন, যারা দূতাবাসগুলো আছেন, তারা তো ডিক্লেয়ার করে নেই, বাট তারা মাঝে মাঝে দেয় আপনারা একটু সতর্ক থাকুন, ট্রাভেল করলে বাংলাদেশ ইজ ইন ক্রাইসিস, দেয়। আমরা তো অনিরাপদ না। তার মানে হচ্ছে এই নিরাপদের বিষয়টা, এটা এক্সক্লুসিভলি দ্য কান্ট্রি দ্যাট ইজ গোয়িং টু ভিজিট ইউর কান্ট্রি, তাদের অ্যাসেসমেন্ট। যেই অ্যাসেসমেন্টে আপনি ভারতকে সুযোগটা দিয়েছেন দুবাইতে খেলার জন্য এক্সক্লুসিভ, ওইখানে আর কারোরই কোনো স্টেশন নাই, সবাইকে ট্রাভেল করতে হয়েছে, সে বসে একই হোটেল, একই খাওয়া, একই জায়গায়, একই মাঠে খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলে গেলেন। অন্যদেরকে আপনি এই প্রিভিলেজটা দিচ্ছেন না। এবং ওই সময় একটা রেজলিউশন নেওয়া হয়েছে, ওয়েদার আই ডোন্ট নো, আমি তো আই হ্যাভ নট সিন দি ডকুমেন্টস, সেখানে বলা হয়েছিল যে সরকার যদি বলে যে নিরাপদের আস্থা আমরা পাচ্ছি না, দ্য টিম মে নট গো, এবং এটার জন্য তার পয়েন্টও কাটা হবে না, তার কোনো ক্ষতিগ্রস্তও হবে না। এটা কিন্তু ভারতের জন্য করা হয়েছিল। এখন যখন বাংলাদেশ চেল, তখন আপনি কি ওই রেজলিউশনটাকে রিভাইভ করেছেন, নাকি নতুন করে ডিসিশন নিলেন? তখন আপনি বোর্ড মিটিং ডেকে বললেন ভোট দেন, এর আগে না আসলে বের করে দিব। তা আগেরটা আপনি কি করলেন? তার মানে ইউ অ্যাপ্লাই রুল অফ কনভেনিয়েন্ট ফর ইউ। তো ক্রিকেটিং ওয়ার্ল্ডে আমরা যদিও এখন পর্যন্ত ক্রিকেটিং ওয়ার্ল্ডে 8, 9, 10-এর ভিতরেই আছি, আমরা একটা বিগ স্টেক হোল্ডার। আমাদের দেশেও কিন্তু 20 কোটি লোক খেলা দেখেন, খেলা বুঝেন, এবং সেই জায়গার থেকে আমাদেরকে যদি আপনি মূল্যায়ন করেন আরও একটা খুবই ক্ষুদ্র এবং ছোট দল, যেটা এখন ট্রাইং টু কাম আপ, তাদের মতন করে, এবং ইগনোর করেন, তাহলে আপনার ফিলোসফিতে ভুল আছে, আপনার ভিশন মিশনে ভুল আছে আইসিসির।
তাই যদি হয়ে থাকে আমি মনে করি আমরা বঞ্চিত হয়েছি, এবং এই বঞ্চিত হওয়ার জন্য দায়ভার কিন্তু যারা করেছেন শুরু তাদেরকে নিতে হবে। আমাদের কিছুটা দায়ভার আছে, আমরা এটাকে নমনীয় পর্যায়ে আনতে পারতাম কিনা সেই ব্যাপারে হয়তোবা আমাদের পূর্ববর্তী সব আচরণ থেকে আমাদের অ্যাকসেপ্টেন্স অফ অল বার্ডেন অন আস, আমরা যা বলেছে তাই মেনে নিয়েছি সব সময়, ওইরকম পরিস্থিতিতে যারা এটা তৈরি করেছেন তারা হয়তো ধরেই নিয়েছেন বাংলাদেশকে যা বলবো তাই শুনবে, এরকম রিয়াক্ট করবে। দে ওয়ার অলসো নট রেডি, বাট অনলি ডিফারেন্স ইজ আজকে পর্যন্ত ওদের কোনো সরকারি কারো কাছ থেকে কিন্তু কোনো রকমের বক্তব্য আমরা পাইনি। ইভেন বিসিসিআই কোনো বক্তব্য দেয় নাই। যা শুনছি আইসিসি অ্যান্ড মিডিয়া, তো মিডিয়া 125 কোটি লোক বা 130 কোটি লোক তারা মিডিয়াতে ফ্লাডেড করে দিতে পারে উইথ গুজব, এবং যেটা আমরা এই গত 24 অগাস্টের পর থেকে যা দেখছি অনেক জায়গায় আমাদের সাথেও ভারতের অনেকের ছোটোখাটো রিলেশন তো অনেকের আছেই, তাদের সাথে কথা বলার পরে তারাও অনেকে বিরক্ত। তারা যে সবাই সব বিশ্বাস করছেন তা না। তো সেই জায়গা থেকে আমরা বলবো আমরা ডিপ্লোমেসিতে একটু হেরেছি, বাট একটা জায়গায় আমাদের ডিপ্লোমেসি এখনও স্ট্রং, সামবডি সাপোর্টিং পাকিস্তান। কিন্তু পাকিস্তানের সাথে আর কয়জন আছে আমরা তো জানি না। আপনি ক্রিকেটিং ওয়ার্ল্ডে শুধু দুইজনে একসাথে বাঁচবেন, থিংস বিকামিং ডিফিকাল্ট অ্যান্ড গ্র্যাজুয়ালি। ধরেন আমরা শুধুমাত্র বোর্ডগুলোর সাথে কথা বলবো তেমনটা না, আপনি বিশিষ্ট ক্রিকেটার যারা আছেন, যারা কমেন্ট্রেটর আছেন, যারা সাংগঠনিকভাবে জড়িত জন্য তাদের সাথেও কিন্তু যেতে পারতেন, তাদের স্টেটমেন্টও আপনি কিন্তু ফ্লোট করতে পারতেন, তাদের মতামতও আপনি ভিত্তি করে একটা জনমত তৈরি করতে পারতেন, যাতে আইসিসিও কিন্তু দেখ করে হ্যাভ বিন আন্ডার প্রেশার। এখন কিন্তু ওইটা আমরা করতে পারি নাই বলেই আমার মনে হয়। জি, রিয়াসাদের কাছে আসতে চাই আবারও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাংগঠনিক যে কাঠামোটা বা ক্রিকেটের ভবিষ্যৎ যদি আমি বলি, সেটি আসলে কোন পর্যায়ে আছে? এখন ভবিষ্যৎ আসলে খুব ডিফিকাল্ট। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো সিচুয়েশনটায় এতটাই গোলমেল অবস্থায় ফেলেছে যেখানটায় আইসিসির কিছু আনঅফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু বাংলাদেশকে আন্ডার থ্রেট রেখেছে। দেখুন, পাকিস্তানকে তারা মানে পাকিস্তান বিশ্বকাপ কেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণের আগে একটা থ্রেট দিয়েছে কি, যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে পিএসএল এ কোনো ক্রিকেটারকে এনওসি দেওয়া হবে না, সব বোর্ডকে আহ্বান করা হবে আইসিসির থেকে যেন সকল ক্রিকেটারের নো এনওসি এনশিওর করে। বলা হয়েছে যে পাকিস্তানের যে বাইলেটারাল সিরিজগুলো রয়েছে বিভিন্ন দেশের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ে, সেগুলো অফ করে দিবে। ইভেন গ্লোবাল ইভেন্ট সেই দেশে আয়োজনের করার ক্ষেত্রেও তারা দ্বিতীয়বার ভাববে। অলরেডি কিন্তু শিডিউল 2031 সাল পর্যন্ত। এখন বাংলাদেশের ব্যাপারে পাকিস্তানকে যেটা থ্রেট করেছে, বাংলাদেশ তো অলরেডি অ্যাপ্লাইড যে উই আর নট গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য আপকামিং টুর্নামেন্ট। তারা কি করবে সেটা কিন্তু দেখার বিষয়। বাংলাদেশের এগেনস্টে যেই 14টা ভোট পড়েছে, বা বিসিসিআই বা আইসিসির ফেভারে যে 14টা ভোট পড়েছে, এই 14টা কান্ট্রি 14টা ক্রিকেট বোর্ড তারা কি সিদ্ধান্ত নেয় বা তাদের সিদ্ধান্তকে কতটুকু বিসিসিআই বা আইসিসি দ্বারা ইনফ্লুয়েন্স করা হয় ইন দ্য আপকামিং ফিউচার, এটা কিন্তু দেখার বিষয়। আপনি কিন্তু উড়িয়ে দিলে চলবে না। সো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় নিতে হবে। অলরেডি ইন্ডিয়া বলে দিয়েছে আগেই যে আমরা বাংলাদেশের বিপক্ষে আমাদের যে অ্যাওয়ে সিরিজ, বাংলাদেশের যেটা হোম, সেটা আমি আসছি না। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের এবার যাওয়ার কথা রয়েছে আপনারা জানেন, এবং কোথায় খেলা হবে সেটা নিয়েও আমরা অনেক এক্সাইটেড, সেইটাও বাতিল হবার চান্স ভেরি হাই। ঠিক আছে, ছোট দেশ যেগুলো যারা চায় আলটিমেটলি যে বাংলাদেশ বিপদে পড়ুক আর না পড়ুক তারা যেন বেনিফিটেড হতে পারে আইসিসি দ্বারা, লাইক আয়ারল্যান্ডের সাথে গ্রুপ চেঞ্জের কথা রয়েছে। বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ 27 ওয়ার্ল্ড কাপে যদি আপনি খেলতে চান আপনাকে টপ 9-এর মধ্যে থাকতে হবে। সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়েতে যে ওয়ার্ল্ড কাপটা হবে নেক্সট ইয়ারে, তারাও ধরেন ডিনাই করলো যে বাংলাদেশের সাথে এই মুহূর্তে আমরা খেলতে চাচ্ছি না। তাহলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকারাচ্ছন্ন। আপনি সরাসরি 27 বিশ্বকাপ খেলাটা আপনার থ্রেটে পড়বে, আপনার পয়েন্ট র্যাঙ্কিং সব কিছুই থ্রেটে পড়বে, আপনার রেভিনিউ থ্রেটে পড়বে, আপনার ক্রিকেট আলটিমেটলি তারা যেভাবে চায় সেভাবে চলতে বাধ্য হবে। তাহলে এখন উপায় কি? এখন উপায় তো আসলে আমরা এটা জানি না। আমার কাছে মনে হয় যে মানে এখনো কি কূটনৈতিক জায়গা না থেকে না, বা এখন ওই আইসিসি জায়গাটা নেই। মানে কূটনীতিরও একটা সীমা থাকে। তো মানে আপনি সাদ্দাম হোসেনকে নিয়ে যখন চলে যাবেন, লাদেনকে যখন ধরে ফেলবেন, তখন তো নিশ্চয়ই কোনো নেগোসিয়েশন বিটুইন ইউএসএ অ্যান্ড আল কায়দার চলবে না, তাই না? নেগোসিয়েশনের জায়গা শেষ হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেগোসিয়েশনের জায়গা আলটিমেটলি কোথাও রাখেই নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি নেগোসিয়েট করতে চায় এরকম কোনো বক্তব্য আলোচনা কোনোভাবে দিয়েছে? আপনি ভেরি ফার্স্ট ডেতে আপনার একজন এমপ্লয়ি কোনো কারণে এখানটায় কোনো কারণে একিউজড হলেন, আপনি তাকে সাথে সাথে তার কোনো শুনানি না করে আপনি শাস্তি দিয়ে দিলেন। এখন মনে হইতে পারে যে ঠিক আছে, অপরাধীকে আপনি শাস্তি দিয়ে দিয়েছেন, বাট দিস ইজ নট দ্য প্রসেস। ফাঁসির আসামি যে, তারও কিন্তু শাস্তি নির্ধারণ করার ক্ষেত্রেও কিন্তু সময় নেওয়া হয়, তাই না?
তার আত্মপক্ষ সমর্থনের ব্যাপার থাকে, তার উকিল হিসেবে যারা অ্যাডভোকেসি করে তাদের মন্তব্য নেওয়া হয়, অনেক বক্তব্য নেওয়া হয়, তারপরে জাজ একটা ডিসিশনে আসে। তো বাংলাদেশ তো তার জাজমেন্ট দিয়ে দিয়েছে ওই 4 তারিখে জানুয়ারি মাসের রাত 9টা, 9:30, 10টার দিকেই। এরপর নেগোসিয়েশনের জায়গা বাংলাদেশ ক্রিয়েট করার চেষ্টাও করেনি, হয়নি। জি, আমি ইমরোজ ভাইয়ের কাছে আসতে চাই, কিন্তু তার আগে একটি বক্তব্য উল্লেখ করতে চাই। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলের অধিনায়ক তিনি একটি কথা বলেছেন, আমি তার বক্তব্যের কিছু একটু উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেভাবে সরাসরি ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছেন সেটা তিনি না করলেও পারতেন। তার অনভিজ্ঞতার কারণে আমাদের ক্রিকেট বোর্ড ও ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বর্তমান সভাপতি উপদেষ্টা যা বলেছেন সেভাবেই কাজ করছেন। তার এই বক্তব্যের সঙ্গে আসলে আপনি কি একমত কিনা? আমি একটু বিরতিতে যেতে হবে, আবার প্রোডাকশন থেকে বলা হচ্ছে বিরতির সময় হয়ে গেছে, একটু বিরতিতে যেতে হচ্ছে আমাকে। দর্শক একটি বিরতি দিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটর রিয়াসাদ আজিম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক পরিচালক ও সংগঠক ইমরোজ আহমেদ। আমি ইমরোজ ভাইকে শুরু করতে চাই। আমি বলেছিলাম যে আমিনুল হকের একটি মন্তব্য, তিনি বোর্ড সাবেক উপদেষ্টাকে নিয়ে কথা বলেছেন, তার এই বক্তব্যকে আপনি আসলে কিভাবে দেখেন? না, কিছুটা তো ওনার সাথে আমি একমত। এই কারণে হচ্ছে যে দেখেন, এই বোর্ডের ইলেকশনটা নিয়ে যে এরকম কারচুপি হয়েছে, আমি নিজে এটার সাথে কিছুটা সংশ্লিষ্ট ছিলাম একজন ক্যান্ডিডেট হিসেবে। সো আই হ্যাভ সিন ইট ফ্রম দি ভেরি ক্লোজ ডিস্টেন্স। এবং ওইখান থেকে আমার যেটা মনে হচ্ছে, ওনার বক্তব্য আপনি ফেলে দেওয়ার মতন না। এবং সেই জায়গাটায় আমি বলবো যে আমাদের পূর্ববর্তী আপনার দেখা কি কিছু যদি আপনি একটু শেয়ার করতেন আমাদের সাথে? দেখার যেটা হচ্ছে যে আই থিঙ্ক রিয়াসাদ আজিমের ভিডিও যদি কেউ দেখে থাকে, যদি ওর ক্রিয়েশনগুলো দেখে থাকে, আই থিঙ্ক হি কাভার্ড এভরিথিং। আমি ইন শর্ট বলতে পারি আপনাকে, ইট ওয়াজ টোটালি সেট আপ, এবং টোটালি সেট আপ। এবং সেই সেট আপের মধ্যে একটা উদাহরণ আপনাকে দিব, সেটা হচ্ছে আপনি অনলাইন ভোটিং দেওয়ার সুযোগ দিলেন। যেদিন আপনার ভোট কাস্ট করার কথা সোনারগাঁ বা শেরাটন হোটেলে আপনি আয়োজন করলেন, সবাই ওইখানে ঘুরে বেড়াচ্ছে যারা ভোট দিয়েছেন অনলাইনে। তাহলে ওয়াই ডিড ইউ টেক ইট অনলাইন? আপনার কি মনে হচ্ছে না এটা ম্যানিপুলেশন? সবাই তো ওইখানে আগে ভোট দিয়েছে, রাত্রে সবাইকে ডাকা হয়েছে যেখানে ভোট দাও, একে দিতে হবে। এবং যারা ভোট দিয়েছেন তাদেরকে বলা হয়েছে আপনারটা আগে ঠিক করেন, বাদবাকিটা আমরা করে দিচ্ছি। তেমনটাই হয়েছে, আমিও দেখেছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারা করেছেন আই ডোন্ট ওয়ান্ট টু সে। এবং যখন এটা সবাইকে বলা হচ্ছে, দেন আই থট সামথিং ইজ রং। এবং আমি কিন্তু তখনই এসে আমি বলছি আমি করবো না। অনেকে বলতেই পারেন আপনি জানেন আপনি হেরে যাচ্ছেন, আমি হারতেই পারি। ইলেকশন তো ইজ উইনিং অর লুজিং, আপনি বলতেই পারবেন না আপনি জিতছেন আনলেস ইট ইজ এ সেট আপ ফর ইউ। তো আমারটা সেট আপ ছিল না বলে আমি জানি আমি হেরে যাচ্ছি। তো ওই কারণে সেট আপটা যাদের আছে আমি জানি কি হচ্ছে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন সরকারি কোনো লোক দেখেছেন কি না, আমি শুনেছি আছে, কিন্তু আমি দেখি নাই বলে আমি আই ডিড নট সে আমি দেখেছি ওনাকে, বাট আমি জানি কে ছিলেন, আমরা শুনেছি। তো আরও অনেক তো সোর্স সবারই থাকে। তো যখন এরকম একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে, এটা কিসের জন্য করা হলো, কেন? ইজ ক্রিকেট ইয়োর মেইন এইম টু বি সিকিউরিং দি ওয়ার্ল্ড লেভেলে কিছু একটা ভালো করব? আপনি আমাকে বলেন, আমি সবার প্রতি সম্মান রেখে বলতে চাই, বুলবুল আমিনুল ইসলাম বুলবুল ইজ অ্যান এক্স ক্রিকেটার, সুনামধন্য ব্যক্তিত্ব। ফারুক আহমেদ সুনামধন্য ব্যক্তিত্ব। এরকম কয়েকজন নিয়ে আমরা এসেছি এই বোর্ডে, ট্রু। বাট সবাইয়ের যেই একটা টিম ওয়ার্ক থাকার কথা, সবাই কি ওই রকম অভিজ্ঞতা নিয়ে এখানে ঢুকেছেন? ক্রিকেট বোর্ডটা ইজ নো লঙ্গার এ ক্রিকেট বোর্ড অফ 2000-এর আগের বা 2000-এর সময়। এখন কিন্তু 2026। এখানে কিন্তু অনেক সঠিকভাবে আপনাকে অনেক কিছু পরিচালনা করতে, আমরা তার উদাহরণ কিন্তু দেখছি এখন। আপনার সব জায়গায় ডিপ্লোমেসি করতে হচ্ছে। ইন অ্যাডিশন টু ইউর স্পোর্টস প্লেয়ার হিসেবে আপনার ক্রেডেন্সিয়ালের সাথে আপনার অর্গানাইজার হিসেবে ক্রেডেন্সিয়াল, সাথে এখন আপনাকে মনে হচ্ছে আমাদের ফরেন মিনিস্ট্রির আন্ডারে কিছু ডিপ্লোমেসির কোর্স করতে হবে আমাদের সবাইকে, জাস্ট টু নো হাউ টু ডু দি ডিপ্লোমেসি। এটা আমরা জানি না। এবং সেই জায়গা থেকে আমাদের আচরণ কিভাবে হবে সেটাতেও কিন্তু আমরা সংযমী না। যে কোনো কথা যে কোনো কেউ বলে ফেলছে, কাউকে দালাল বলছি, কাউকে চোর বলছি, কাউকে কী বলছি আমরা জানি না। এটা ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটার, আপনারা বলতে পারেন, ইটস আপ টু ইয়োর লিবার্টি, বাট ওয়েন ইউ আর ইন দি বোর্ড ইউ হ্যাভ টু বি ভেরি কশাস হোয়াট ইউ সে। জি,
আপনাকে অনেক মার্জিতভাবে কথা বলতে হবে, বাট একটা সিম্পল ইস্যু হার্ট করলে কাউকে, দ্যাট ক্যান ক্রিয়েট ইন্টারনাল ফায়ার অ্যান্ড দ্যাট উইল হ্যাভ এ সিরিয়াস এফেক্ট ইন দি টোটাল সিস্টেম। এবং একটা একটা করে কিন্তু তাই হচ্ছে। এবং সেই জায়গাটায় বলবো এগুলো হওয়ার কারণ হচ্ছে আমরা হঠাৎ করে এমন একটা পরিস্থিতিতে সবাই পরিবেশে ঢুকে গেছি যে জায়গার জন্য আমি নিজেই প্রস্তুত না। আমি যদি ইন্টারমিডিয়েট পড়ি তাও আমি ইউনিভার্সিটিতে গেলে ফার্স্ট ইয়ার কোপ আপ করতে পারবো, বাট ইফ আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 আপনি আমাকে ধুম করে নিয়ে ইউনিভার্সিটিতে ঢুকালে আমার যে অবস্থা হবে অনেকের হচ্ছে। ইউনিভার্সিটি কিছুদিন থাকলে আই ক্যান কোপ আপ প্রবাবলি ইফ আই এম ইন্টেলিজেন্ট। আমি কোনো ব্যক্তির নাম নিয়ে বলতে চাই না, বাট সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে আমাকে এটা বিশ্বাস করতেই হবে যে আমিনুল ইসলাম যেটা বলেছেন উনি 100% সঠিক না হলেও কাছাকাছি আছেন। কারণ এই জায়গাগুলোয় অনেক অস্থিরতা তৈরি হয়েছে, এই জায়গাগুলো অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর দায়িত্ব তো আমাকেই নিতে হবে যদি আমি দায়িত্বে থাকি। আমি বলতে পারবো না আই এম নট রেসপন্সিবল ফর দিস। দুঃখ লাগে, আমি আপনাকে এর একটু আগেও বলছিলাম যে আমিনুল ইসলাম বুলবুলের জন্য, যে উনি হি বিং এ ভেরি সোবার গাই, ভেরি 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 ডাউন টু আর্থ ম্যান। আমি পার্সোনালি মনে করি অন্যর সাথে কী হয়, বাট ওনাকে সবার জন্য মাপ চাইতে হচ্ছে। উনি একটা ক্রাইসিস পিরিয়ড দিয়ে যাচ্ছে। আই হোপ বাজে কোনো কিছু না হয় যে উনি অসুস্থ হয়ে যান। উনি এত এই প্রেশার, জন্যই হয়তো তিনি সম্ভবত একটু মেজাজ হারিয়েছেন যে আমার ব্যক্তিগত জীবন নিয়ে সবার এত আগ্রহ কেন। না সেটা ধরেন উনি তো আমরা সবাই জানি ওনার পরিবার জি। অস্ট্রেলিয়া মেলবোর্নে থাকে। একটা টাইম পিরিয়ডে ওনাকে হয়তো বা যেতে হয়, সেমনই উনি যাচ্ছিলেন কি না, বা সেটাকেও আমরা এই পরিস্থিতিতে এরকমভাবে করে ফেললাম যে উনি ভেগে যাচ্ছেন। তো এটা ধরেন হি ইজ দি ভিকটিম অর হি ইজ দি সাবজেক্ট। তো উনি যখন এটা ফেস করেন উনি ফেস করেন অন্যভাবে, উনি তো অনেকগুলো প্রেশার নিচ্ছেন। আমি আর রিয়াসাদ এটা ফেস করলে বা আপনি ফেস করলে আমার আর আপনার জন্য অন্যরকম। তো সেই পরিস্থিতির সামাল দিয়ে, সোশ্যাল মিডিয়ার সামাল দিয়ে, বোর্ডের ক্রাইসিস সামাল দিয়ে, আন্তর্জাতিক ক্রিকেটের সামাল দিয়ে আপনি একটা কমপ্লিটলি একটা হজবরল অবস্থায় আমরা আছি। এখান থেকে আই হোপ দ্যাট আমরা সবাই সহযোগিতা করি এটাকে ওভারকাম করার জন্য। বাট ফর শিওর এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে মনে হচ্ছে না, ইট ইজ অলমোস্ট সার্টেন 99.9% যে ক্রিকেট খেলতে আমরা যাচ্ছি না ওয়ার্ল্ড কাপে। দ্যাটস এ শকিং নিউজ ফর আস। বাট কিন্তু ভবিষ্যতে কি কি হতে পারে, যেটা ও বলছে, রিয়াসাদও বলছিল, আমিও বলছি যে আমাদের আর কি কি হতে পারে। এফটিপি, ফাইন্যান্সিয়াল টার্মস, আপনি বিপিএল খেলছেন, অন্য কোথাও আপনি যাচ্ছেন কিনা। ইয়েস, যতদিন জয়শা আইসিসিতে আছে দে ক্যান কন্টিনিউ টু ডু দ্যাট, বাট জয়শার টেনিয়ার ইজ ফর 2 years ইফ আই এম নট রং। এরপরে নতুন প্রেসিডেন্ট আসলে থিংস মাই চেঞ্জ। লাইক এর আগে আপনার ইন্ডিয়ার শ্রীনিবাসন ছিলেন চেয়ারম্যান, উনি এসে বলছেন 2 লেয়ার হবে, একটা চেয়ারম্যান একটা প্রেসিডেন্ট। আমাদের প্রেসিডেন্ট কামাল সাহেবকে ওনারা প্রাইজও দিতে দেয় নাই। তো থিংস উইল চেঞ্জ, বাট আমরা যেন আর কোনো ভুল পদক্ষেপ না নেই। যা নিয়েছি সেটা তো হোঁচট খেয়েছি, আমি বলবো না যে ওনারা ভুল নিয়েছে, বাট দ্য প্রসেস ওয়াজ লিটল রং আর খুব রিজিড। এই জায়গাটা কি করতে পারি প্ল্যানগুলো করে ফার্স্ট ঠিক আছে বলেছি খেলতে যাব না, বাট কোথায় গেলে এন্ড হবে এইটা একটু বোধহয় করা উচিত ছিল। আমি নিশ্চিত ওনারা করেছেন, বাট অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে না যে ওনারা করেছেন, যার জন্যই কিন্তু এই আলোচনা। আদারওয়াইজ যদি আমরা জানতাম তাহলে আমরা বলতাম উই আর অল উইথ দি ক্রিকেট বোর্ড। বেশ ভাই, আপনার কাছে আবারও আসবো। আমি দেশের জনপ্রিয় ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটর রিয়াসাদ আজিম মানেই হচ্ছে গরম গরম খবর, ব্রেকিং নিউজ। আমি একটি বিষয়ে জানতে চাই যে 8 ঘন্টার বৈঠকে হঠাৎ সাকিব আল হাসান প্রসঙ্গে এসে গেছে, আমি সেই প্রসঙ্গের একটু উল্লেখ করতে চাই। সভা শেষে সংবাদ সম্মেলনে এসে বিসিবি পরিচালক আমদাদ হোসেন দাবি করেন পরিচালকদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাকিব এখন থেকে জাতীয় দলের জন্য খেলার জন্য বিবেচিত হবেন। সংবাদ সম্মেলনেই জানানো হয় সাকিবের ফর্ম ফিটনেস ঠিকঠাক থাকলে নির্বাচকরা চাইলে দলে নিতে পারেন তাকে। সঙ্গে বলা হয় আরও একটি শর্তের কথা, যে ভেন্যুতে খেলা হবে সেখানে উপস্থিত থাকার সক্ষমতা থাকতে হবে। হঠাৎ সাকিব আল হাসান প্রসঙ্গটা কেন আসতে হলো? কেউ কেউ বলছেন যেটা স্টান্টবাজির বিষয় বা এটি কৌশল, কি আসলে আপনার কাছে খবর থাকতে পারে নিশ্চয়ই। আপনি জিজ্ঞেস করলেন যে হঠাৎ সাকিব আল হাসান প্রসঙ্গটা কেন আসতে হলো, কেউ কেউ বলছেন এটা একটা স্ট্যান্ডবাজি অথবা কৌশল। আপনার কাছে সাকিব আল হাসানের কোনো খবর থাকতে পারে হয়তো, পুরোটা আপনি ভেবে বলেছেন, আমার মেমোরি খুব খারাপ না। এখন আমি যদি উত্তর দেওয়া শুরু করি, খালিদ মাহমুদ সুজন আসলে বাংলাদেশে ক্রিকেটে অনেক বড় রোল প্লে করেছে, একসময় ক্যাপ্টেন ছিল, কোচিং করিয়েছে। দর্শকরা না কিছুটা কনফিউজড হবে যে আমি হুট করে খালিদ মাহমুদ সুজন নিয়ে আলোচনা করতেছি কেন। আপনি সেই প্রশ্নেরই উত্তর দেবেন বা সেই প্রসঙ্গেই কথা বলবেন সংবাদ সম্মেলনে বা অনুষ্ঠানে, সঞ্চালক বা প্রশ্নকর্তা আপনাকে যেই প্রশ্নটা করবে। আপনি আমাকে খালেদ মাহমুদ সুজন্যে প্রশ্ন করেননি দেখে আমি খালেদ মাহমুদ সুজন্যে এখন যদি কথা বলা শুরু করি আমাকে মানুষ পাগল বা বাচ্চা মনে করতে পারে।
না, এর বাংলাদেশ পিছনে- ক্রিকেট পিছনে বোর্ডের নিশ্চয়ই গল্প বাংলাদেশ আছে। ক্রিকেট বোর্ডের ওই প্রেস মিটটায় সাকিবকে নিয়ে কোনো প্রশ্ন করা হয় নাই। সাকিবকে নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি, যেমন এখনটায় আপনি আমাকে খালেদ মাহমুদ সুজনকে নিয়ে প্রশ্ন করেন নাই। আমি এখন যদি খালেদ মাহমুদ সুজন নিয়ে বলা শুরু করি, সেটা যেমন পাগলামি অথবা স্ট্যান্ডবাজি অথবা ধান্দাবাজি বলতে পারেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই প্রেস কনফারেন্সে 100 সাংবাদিক উপস্থিত থেকে যখন সাকিবকে নিয়ে প্রশ্ন না করলেও এমনি এমনি যিনি উত্তরদাতা তার মুখ থেকে সাকিবের নাম আসছে, সেটাও একই ধরনের স্ট্যান্ডবাজি, খুবই ক্লিয়ার। আপনি কোনো প্রসঙ্গের মধ্যেই নাই, আপনি একটা প্রেস মিট করছেন, এটা কিন্তু কোনো অ্যানাউন্সমেন্টের জায়গা না, এটা একটা প্রেস মিট। আপনি প্রেস মিট করছেন, প্রেস মিটে কার সাথে আপনি মিট করছেন? প্রেস মিট, প্রেসের সাথে মিট করছেন, রাইট? আপনি প্রেসের সাথে মিট করছেন, প্রেস আপনাকে উইদাউট আস্কিং এ কোয়েশ্চেন ইউ আর গিভিং সাম ইনগ্রেডিয়েন্টস, যেটা আপনার ব্যর্থতাকে কাভার আপ করতে পারে, ঠিক আছে? সেই রকম কিছু একটা আপনি বলার চেষ্টা করছেন। এই যে এই কাপটা আমরা দেখছি না, সুন্দর 21 টেলিভিশন লিখা, হ্যাঁ, এখানে দেখবেন যে ভেতর একটা স্ক্র্যাচ পড়তে পারে। এখন এটা যদি আপনি প্রলেপ দিয়ে দেন অথবা আরেকবার যদি এটাকে রিপেইন্ট করেন, এটা কিন্তু দেখা যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরটা এত স্ক্র্যাচ পড়ছে যে এখন তাদেরকে নিষিদ্ধ সাকিবকেও নিয়ে আসা লাগে, এবং সেটা হচ্ছে কোনো প্রশ্ন ছাড়াই। যেই সাকিবকে নিয়ে আপনারা আলোচনা করলেন, সরকারকে বলছেন সাকিবকে আমরা চাই, আবার কেউ কেউ পাগলের মতো এটাও বলছেন, বাচ্চার মতো এটাও বলছেন, আমরা তো ছিলাম না যখন সাকিব নিষিদ্ধ হয়। গত 2 বছর থেকে 1.5 বছর থেকে যে ক্রিকেট বোর্ড আছে, ওই ক্রিকেট বোর্ডই তো এখনো আছে, সরকার মনোনীতরাই তো আছে। সেটি হচ্ছে আপনি অদ্ভুত ছিলেন বিষয়। না, ডিফারেন্ট ইস্যু। আপনার মতো কেউ একজন ছিল যে আপনার মতো করেই এখানটায় ঢুকেছে, আপনার স্টাইলে এখানটায় ঢুকেছে। সাকিব আল হাসান এখন আপনার প্রয়োজন পড়ে গেল, আগের সময়টায় কেন প্রয়োজন পড়ে নাই? আবার এখন সাকিব আল হাসান আপনার কাছে প্রয়োজন পড়ে গেল, এটাকে তুমি লজিক্যাল মেনে নিই, তাহলে কোন লজিকে আপনি সাকিবের গত 15 মাস খেয়ে দিলেন? এই প্রশ্ন আপনি সাকিব কি তুলেছেন। কোথাও জি। সাকিব কি কোথাও বলেছে, বা সাকিবকে কি কোনো আদালত শাস্তি দিয়েছিল সেটা সে ভোগ করেছে? এরকম কিছু যে একজন ফিক্সিং এর দায় নিষিদ্ধ হয়েছে, 1 বছর শেষ হয়ে গেছে, এখন তাকে আমরা খেলাবো। সাকিবের ক্ষেত্রে এরকম কোনো কিছু ঘটেছে? কোনো কিছুই ঘটে নাই, কোনো কিছু ঘটে নাই। আপনার এখন মনে হলো যে সাকিব মহান হয়ে গেছে? সো এইগুলো পুরোপুরি ধান্দাবাজি। স্ট্যান্ডবাজি বললে একটু ভদ্র শোনায়, এগুলো ধান্দাবাজি। এই ধান্দাবাজি করে আসলে লাভ কি? এই যে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করা, তাতে থাকে কি না? ঢাকে? না, তাতে ঢাকে না তো, তাতে খালেদ মাহমুদ সুজনের নামটাই সামনে চলে আসে। ইমরোজ ভাই, আপনি এই সাকিব আল হাসান ইস্যুটাকে কিভাবে দেখছেন? না দেখেন, সাকিব হ্যাজ বিকাম এ ক্যারেক্টার, যেটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি। আমি সবসময় সাকিবকে দুইভাবে বিবেচনা করি। একটা হচ্ছে খেলোয়াড় সাকিব। খেলোয়াড় সাকিব মানে কোনো ডিসপিউট নাই দ্যাট ওর সম্বন্ধে কোনো কেউ ছোট করে বলবে, খারাপ। ওনার আচরণ, ওনার কন্ডাক্ট, এমপি হওয়া বা এমপি না হওয়া, পলিটিক্স, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আমি পলিটিক্যাল বা রাজনীতি বিশ্লেষক না, আমি এটাতে যেতেই চাই না। বাট যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, রিয়াসাত কোয়াইট ক্লিয়ারলি সেড যে আপনারা আগে ওনাকে প্রয়োজন হইল না, তার মানে আপনি কি সুযোগ সন্ধানী? আপনি সবসময় অপরচুনিস্ট হতে চান, আপনি রুল অফ কনভেনিয়েন্স অ্যাপ্লাই করতে চান, যে এটা এখন একটা সুযোগ আছে, এখন বললে আমি বোধহয় আইল গেট দিস, মার্কেটে ছেড়ে দিলাম। মার্কেটে ছাড়লাম, আমি সাপোর্টও পাবো যে সাকিবকে নিয়ে, সাকিবের একটা ফলোয়ার্স আছেন, তারা ওনার পক্ষে যাবে। এমনটা কি উনি করেছেন বা উনি চিন্তা করেছেন, এটা উনিই বলতে পারবেন। আমার মনে হয় নেক্সট কোনো স্কোপে আপনারা যখন পাবেন, ইউ শুড আস্ক দেম কোশ্চেন, যে একটা সংবাদ সম্মেলন যেখানে আমরা টেনশনে মরে যাচ্ছি আমাদের দল যাচ্ছে কিনা ভারতে, ওয়ার্ল্ড কাপ খেলবো কিনা, সেখানে 100 জনের উপরে সাংবাদিক বসা, এখানে প্রসঙ্গ ছাড়া আপনি একটা স্টেটমেন্ট দিলেন। এখানে তো সাংবাদিকের প্রশ্নের উত্তরে আপনি না না, সাকিবের ইস্যুটা দেখেন ইমরোজ ভাই, খুবই কোয়াইট ইন্টারেস্টিংলি এসেছে। এমন না যে সাকিবের ব্যাপারে আদালত নতুন করে কোনো রায় দিয়েছে, এমন না সাকিবের ব্যাপারে সংক্ষুব্ধ হয়ে কেউ বলেছে আদালতে গিয়ে রিট করেছে কেন সাকিব খেলবে না, এমন না যে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, যেটা ফিকা ছিল WCA, তারা কোনো স্টেটমেন্ট দিয়েছে, এমন না যে বাংলাদেশের হয়ে সাকিব না খেললে ICC বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে পারে, কোনো কিছুই ঘটে নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে খুব মনে হইলো যে এখানটায় বসছি, মাইক পেয়েছি, অমাইক হয়ে এখন সাকিবের কথা বলে দিই। খুবই স্যাড। তো ওই জায়গাটার থেকেই বলবো যে উনি যখন বলেছেন, আমার মনে হয় হি হ্যাজ টু গিভ দি অ্যান্সার। এটা আমি আর রিয়াসাত অ্যাজিউম করতে পারি, আমরা ধারণা করতে পারি কি কারণে উনি করেছেন, বাট হি নোজ ওয়াই হি হ্যাড টু সে দ্যাট। এটা অপ্রাসঙ্গিক আমি মনে করি। অ্যাটলিস্ট যখন দেশে মহামারী চলছে, তখন আপনার বিয়ের সাথে চললে এটা কাচ্চি বিরিয়ানি খাওয়াবেন না কি খাবেন, দ্যাটস নট এ সাবজেক্ট, হাউ টু সার্ভাইভ, এইটা হইলো মেন সাবজেক্ট। আমরা তো অতিমারি দেখলাম এই কোভিডের সময়, আমরা সবাই জীবন নিয়ে দৌড়াচ্ছি, তখন কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে কথা বলার সুযোগ ছিল না। এখন আমাদের কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা হ্যাজ বিকাম অলমোস্ট অতিমারির মতন, যে কিভাবে আমরা সার্ভাইভ করব, এটা তো করে ফেললাম, ওইটা কেন করি না, কি হবে। আমরা আলোচনা করে একটা জায়গায় আসার চেষ্টা করছি। আমি নিশ্চিত যারা বোর্ডে আছেন
অন্ততপক্ষে বুলবুল এবং তাদের সাথে অভিজ্ঞ যারা আছেন তারা নিশ্চিত এটা নিয়ে আলোচনা করছেন, কোনো একটা পর্যায়ে যাবেন হয়তোবা সরকারের সাথে আলোচনা করে। কিন্তু এইখানে এই যে ডাইভার্স করার জন্য আপনি কোনো বক্তব্য দেওয়া, এটা কিন্তু আবার দেখবেন কোনো এক কারণে আরও একটা লুজ স্টক হলে আরেকটা ইস্যু তৈরি করবে এবং সেখানেই কিন্তু গোলমালটা আবার বাঁধবে। এবং আমরা সারা সময়টাই কিন্তু আসল আলোচনা রেখে এবং আসল জিনিসের দিকে দৃষ্টি না রেখে আমরা অন্য কোনো ইস্যু নিয়ে আলোচনা করতে থাকি, এবং দ্যাট ইজ হোয়াট উই কল ডাইভারশন। এবং ডাইভারশন করতে পারলেই আপনার কিছুটা গেইন হবে এখন যে চাপের মধ্যে আপনি আছেন। তো সার্বিক পরিস্থিতি মূল্যায়নে আমি মনে করি বিসিবি আসলে সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত কাদেরকে দিয়ে আপনি মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন। কারণ আমি আর আপনি লিখিত স্টেটমেন্ট নিয়ে আসছি, রিয়াসাত কী কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কিন্তু জানেন না। অপ্রাসঙ্গিক হলে আপনি বলতেই পারেন যে আমি এটার উত্তর দিচ্ছি না, এটা অপ্রাসঙ্গিক। বাট অন্যরা কিন্তু প্রাসঙ্গিক উত্তর দিতে চাইলেও কোশ্চেন করলে আপনাকে কিন্তু ওই যোগ্যতাটা এবং ওই জ্ঞানটা আপনার থাকতে হবে দেওয়ার জন্য। আমি বলবো না যে বিসিবিতে কারো নাই, নিশ্চিতভাবে অনেকের আছেন। সিলেকশনটা আপনাকে বুঝে করতে হবে। কারণ আমি এখন পর্যন্ত প্রেস কনফারেন্সগুলো যা দেখেছি আমার কাছে মনে হয়েছে আমরা অনেকটাই অগোছালো। আমরা উই আর নট রেডি ফর ফেসিং দি জার্নালিস্ট অ্যান্ড যারা আসেন অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে তাদেরকে। এটা কাকে দেওয়া যাবে এটা কিন্তু আমি সিদ্ধান্ত দিতে পারবো না, এটা প্রেসিডেন্ট হিমসেলফ হ্যাজ টু ডু। আর একটা জিনিসের পরিবর্তন হয়েছে, আগে দেখেছি এরকম প্রেস কনফারেন্সের সাথে অনেকেই ছবি তোলার জন্য চলে আসতো। প্রেস কনফারেন্স আপনি বসেছেন, 20 জন পিছ দিয়ে দাঁড়িয়ে আছে, রিয়াসাত প্রশ্ন করছেন, অন্যরা করছেন, সবাই এটা এখন এটা একটু কমেছে, এখন 1 জন বা 2 জন থাকেন। এটা ইজ এ বিগ চেঞ্জ হুইচ ইজ এ গুড সাইন যে আমরা সবাই ছবি তোলার জন্য আগ্রহী না। এমনও হতে পারে অনেকে উই আর অ্যাভয়েডিং দি জার্নালিস্ট বিকজ উই হ্যাভ লট অফ পিছনে আমাদের অনেক ময়লা আছে, সেগুলো আবার হঠাৎ করে ওইখানে থাকলে কোনো জার্নালিস্ট ডাইরেক্ট করে কিনা কোনো কোশ্চেন আমাকে এই কারণে হয়তো থাকি না। বাট দ্যাটস এ গুড সাইন যে আমরা এই জায়গাটায় মার্জিত হয়েছি। কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড হিসাবে if required we need to have a professional spokesperson, he may not be the board director. তো ওই জায়গাটা যদি আমরা একটু পরিবর্তন আনি অনেক কনফিউশন দূর হবে। পেইড কেউ হতে পারেন, আপনার সিইও যদি কথা না বলেন, আপনার বোর্ড রিপ্রেজেন্টেটিভ না থাকলেও চলবে, কিন্তু একজন প্রফেশনাল লোক হু শুড বি রিপ্রেজেন্টিং বিসিবি উইথ অল দি ইনফরমেশন ইন হিজ হ্যান্ড যে এইভাবে এই কথাটা বলতে হবে, এইভাবে এটা আচরণ করতে হবে। আমি চাইলেই কিন্তু সাংবাদিক হতে পারবো না, এত সহজ না। আমি চাইলেই কোনো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারছি না বিকজ আমার এইটার অভিজ্ঞতা নাই। আমি হয়তো বক্তব্য দিতে পারবো কিন্তু অভিজ্ঞতা নাই বলে সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটার অনেক অনেক বিশেষায়িত জিনিস। স্পোক্স পারসন আমার মনে হয় ইজ এ বিশেষায়িত একটা পদ এবং একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে, সেই জায়গাটায় বিসিবির আসা উচিত, তাহলে এই কনফিউশনটা হবে একটু দূর হওয়ার স্কোপ আছে। সাংগঠনিকভাবে বিসিবিকে আবার নতুন করে চিন্তা করতে হবে, রিঅ্যারেঞ্জ বা রিঅর্গানাইজ করতে হবে আর কি। আমি মনে করি আমি রিয়াসাদকে দিয়ে শেষ করতে চাই। রিয়াসাদ, আপনি অনুসন্ধানী কাজ করে যাচ্ছেন বছরের পর বছর ধরে, আমরা দেখছি একের পর এক ঘটনাগুলি। আপনি অনেক কাজ করেছেন, আমি কোনটা বলবো, আসলে আপনার যে কাজগুলো করছেন সেটি আসলে কোনো সমাধান কি আপনি দেখছেন? বা আপনার যখন কোনো একটা বিষয় তুলে ধরছেন, বলছে যে এটা কমিটি করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে, এটার ফলাফল কি? আমি যদি নারীদের ব্যাপারে আপনি একটি বড় ধরনের একটা বোম ব্লাস্টিং একটি খবর দিয়েছিলেন আমাকে, সেটির খবর কি? সেটির খবর আমরা এখন আর দেখি না কোথাও। না, এটা ওই যে আমাদেরকে তো ভুলাই দেওয়া হয় যে ধরেন বিশ্বকাপ বাংলাদেশ ডিপ্লোম্যাসিতে ফেল করেছে, সেটা ভোলানোর জন্য সাকিব আল হাসানকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। তো আমাদের আসলে আমরা কি বলবো যে বাংলাদেশ তো রাষ্ট্র হিসেবেই অনেক বেশি ইম্পোর্ট করে, তাই না? যে ভারতের গিয়ে খেলবো না, আবার পেঁয়াজ খাবো ঠিকই, বিদ্যুৎ যে চলছে সেটা আবার আদানির কাছ থেকে কিনবো ঠিকই। তো আমার কাছে মনে হয় যে আমাদের রাষ্ট্রীয় স্টান্সটাই হচ্ছে অনেক ক্ষেত্রে এরকম, যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যখন কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে তারা বিভিন্ন ইস্যুকে ইম্পোর্ট করে নিয়ে আসে। জাহানারা আলমের সাথে যে জিনিসটা হয়েছে, ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড যে বাংলাদেশের 50% পপুলেশনের কিন্তু অংশগ্রহণ হচ্ছে নারীদের। তো আপনি বাংলাদেশের পুরো পপুলেশনের 50%কে রিপ্রেজেন্ট করে যেই নারী, এবং একজন ন্যাশনাল টিমের এক্স ক্যাপ্টেন তিনি যখন সেক্সুয়ালি হ্যারাসড হন, সেই ব্যাপারটার আপনি সমাধান এখন পর্যন্ত করতে পারেন নাই। এখানটায় তো আপনাকে কোয়াব বলছে না যে আপনি স্ট্রাইক করবেন, আইসিসি বলছেন আপনাকে ইন্ডিয়া গিয়ে খেলতে হবে, এরকম তো কোনো ডিলেমা নেই। সো আপনি কেন এটা করতে পারলেন না? দিস ইজ দ্য টোটাল ফেইলিওর অফ আমিনুল ইসলাম বুলবুল, দ্য প্রেসিডেন্ট অফ দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিনি যদি এই ব্যাপারটা চাইতেন, এটা ধরেন বাংলাদেশ না হয়ে পৃথিবীর যে কোনো জায়গায় যদি হতো, এটা অলরেডি যে এটার জন্য গিলটি, যে অ্যাকিউজড
তার তো বিচার হতো এবং একটা দৃষ্টান্ত স্থাপিত হতো, কিন্তু বাংলাদেশে সেই জিনিসটা হয় নাই। ইমরোজ ভাই দীর্ঘ সময় বাংলাদেশের সবচেয়ে অর্গানাইজড যে জায়গাটা বাংলাদেশ আর্মিতে ছিলেন, সেখানটায় যদি এরকম কোনো মিসকন্ডাক্ট কেউ করতেন, তার চাকরি থাকতো না ভাই। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা এই মিসকন্ডাক্টের সাথে জড়িত, তারা তো চাকরি করছেন, বিপিএলেও বিভিন্ন দলের হয়ে তারা ছুটি নিয়ে কাজ করে আবার বিসিবিতে জয়েন করেছেন। সো দিস ইজ হোয়াট হ্যাপেনিং। আমিনুল ইসলাম বুলবুল গত 20 বছর আইসিসিতে চাকরি করে অ্যাপ্লাই করছেন বাঙালি থিওরি। সো এখানটায় কোনো কিছু হবে না। আমরা ধরেন কিছুটা হচ্ছে ওই যে থাকে না যে চোরকে ধরে দিলাম, খুনিকে পাকড়াও করলাম, বাট আপনার বিচার ব্যবস্থা যদি ঠিক না হয়, ওখানটায় যদি আপনার যে জাজমেন্ট দিবেন সেই জাস্টিস যদি ঠিক না থাকে, তাহলে আপনি হাজার হাজার চোর ধরেও কিন্তু চুরি বন্ধ করতে পারবেন না। তারা আবার বের হয়ে যাবেন, আবার চুরি করবেন। আর আপনি বারবার আসলে নিজের মতন করে কাজ করতেই এটাই, থাকবেন। আর তো কিছু করার নেই আসলে, সত্যি কথা। বাট মানে আই এম ভেরি হ্যাপি যে ডিসপাইট হ্যাভিং মেনি মোর লিমিটেশনস আই এম ট্রাইং, এবং আমি এটা করে যাব যতক্ষণ পর্যন্ত না আমার মানে কাজ করার সক্ষমতা থাকবে। ইনশাল্লাহ আমি এই কাজগুলো করে যাব। সেটা ফিক্সিং হতে পারে, নারী কেলেঙ্কারি হতে পারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আরও অনেক 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 ইস্যু। এই যে ইলেকশনস কেন্দ্রিক আমি একটা কাজ করছি, সেই কাজটাও সামনে আসবে, হয়তো দেখবেন যে আসলে কি হয়। সেটির জন্য আমরা অপেক্ষা করছি যে ইলেকশন নিয়ে আমি আসলে জানতে চাচ্ছিলাম। আমি একটুখানি অ্যাড করতে চাই, জি, অবশ্যই। যদি সময় থাকে। সেটা হচ্ছে যে আমরা অনেকে হয়তো অনেকের উপরে ক্ষিপ্ত থাকি, যারা জার্নালিস্ট আছেন, যে উনি এই কেন বেকায়দা কোশ্চেন করছেন কেন। আসলে কিন্তু আমাদের ইনফরমেশনগুলো জানা দরকার, কারণ আমরা কিন্তু একটা হিউজ মাস অফ পিপুল, আমরা কিন্তু আমাদের মতামতগুলোও কিন্তু ফেসবুকে দিচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে আজকাল যে ডিসিশনগুলো কর্তৃপক্ষ নিচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যাসেসমেন্টের উপরে। এবং এই মুস্তাফিজের ইস্যুটা কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত কিন্তু অন দি অ্যাসেসমেন্ট অফ দেয়ার সোশ্যাল মিডিয়া। এ বলেছে যেতে পারবো না, নিতে পারবো না। তার মানে হচ্ছে এই মানে কী বলবো, কোনো কনস্ট্রাকটিভ জিনিসপত্রগুলো যখন যারা ক্রিয়েটার্স আছেন, এই রিয়াসাতের মতন বা সাংবাদিক, তারা যখন দায়িত্ব নিয়ে কোনো একটা কাজ করেন, সেই জায়গায় তাদের ভেরিফাইড পেজে যখন জিনিসগুলো দেয়, তখন কিন্তু ইটস ক্রিয়েট এ প্রপার ওয়ে অফ থিঙ্কিং পজিটিভ, যে এই খারাপ কাজটা হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত। রিয়াসাদের ওই ইস্যুটার পরে কিন্তু মন্ত্রণালয় কিন্তু নড়ে চড়ে বসেছেন, এবং তারপরে কিন্তু ওনারা এখন অন্যান্য ফেডারেশনগুলোকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে আপনাদের কমিটি একটা বানাতে হবে এই রকম হয়রানির প্রতিরোধ করার জন্য একটা কমিটি। তার মানে ইট হ্যাজ এ গুড কী বলবো রেজাল্ট আপনার এই ঘটনার পরে। বিচার কার্য বিসিবি কেন করে না এটা তাদের ব্যাপার, তারা বলবে, রিয়াসাত কিছুটা বলেছেন। কিন্তু এই রকম যখন কন্টেন্ট ক্রিয়েট হয় এবং সবাই যদি দায়িত্ব নিয়ে আমরা কাজ করতে থাকি, বাংলাদেশ একটা সময় সঠিক পথে চলে আসবে। কারণ আমরা তো অভ্যস্ত ছিলাম সব রং ডুইংয়ে, সেই রং ডুইং থেকে যদি আমরা একটু সঠিক পথে আসতে পারি, সেটা হবে হচ্ছে আমাকে যখন ধরিয়ে দিবেন আই এম ডুইং রং। সো এই জায়গাটায় আমরা মনে করি তাদের অনেক ক্রেডিট আছে। আমরা হয়তো আলোচনা করি, কিন্তু আমরা হয়তো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মতন আমরা করি না। কিছু ইনফরমেশন থাকলে শেয়ার করি, কিছু জানি, বক্তব্য দিই, কিন্তু ওনারা কিন্তু যারা আছেন তারা ভেরি ক্রিয়েটিভ এবং তারা করেন। অনেক রিস্ক নিয়ে কাজ করতে হয়। অনলি অনুরোধ থাকবে, রিয়াসাত আমার ছোট ভাই, একদমই। ওর কাছে অনেক পছন্দ করি ওকে, আমি অনেক আদরও করি, শ্রদ্ধাও করি ফর হিজ নলেজ। শুধুমাত্র যাদের সম্বন্ধে আমরা করব, রিয়াসাত কোনো কোনো সময় খুব ক্ষেপে যায়, কারণ ওর ইমোশনটা খুব কাজ করে। সেই জায়গাটায় রিয়াসাতকে অনুরোধ করব একটু সচেতনভাবে সবাইকে যদি একটু রেসপেক্টফুলি আমরা প্রেজেন্ট করি যে জাকি এই কাজটা খারাপ করেছে, উনি ঠিক না, ইনস্টেড অফ গিভিং জাকিকে একটা বকা দিয়ে এটা না দেই, এটা অনলি অ্যাডভাইস টু হিম, আদারওয়াইজ হি ইজ ডুইং ওয়ান্ডারফুল। এবং আমি ফলো করি, আর আমার মতন বহু লোক অনেকেই ফলো করেন, কোটি কোটি মানুষ হতে তাকে ফলো করেন। আপনি আপনার কাজ চালিয়ে যান, করতে থাকেন অবশ্যই। চমৎকার বলছিলেন ইমরোজ ভাই। আপনারা দুজনই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।